তুষারপাত বরফখণ্ড দ্বারা ঘিরে থাকা সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে। জানালা দিয়ে আসা ঠান্ডা দমকা হাওয়া শীতের তীব্রতা জানান দিচ্ছে। কিন্তু বাহিরে কনকনে ঠান্ডা থাকার পরও গাড়ির পরিবেশ এখন গরম। তার কারণ হলো মেঘ। মেঘ রাগে দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগ আর জেদের বশবর্তী হয়ে সে হয়তো এক্ষুনি আদ্রিয়ানকে খুন করে ফেলবে। কিন্তু মেঘের রাগকে ভয় না পেয়ে বরং মিটমিট করে হাসছে আদ্রিয়ান। মেঘ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি কি করে জানলেন মালিহা কালো আর হাতির মতো মোটা? আপনার সাথে ওর কি দেখা হয়েছে? নিজের বউয়ের নামে এমন মিথ্যে অপবাদ দিতে লজ্জা করে না আপনার? আদ্রিয়ান তার হাসি থামিয়ে মেঘের দিকে ফিরে বলে ওঠে, বিশ্বাস করো মেঘ, একটুও লজ্জা করে না। যা সত্যি তাই বলেছি আমি। আমার বউকে দেখতে সত্যিই খুব বাজে, না হলে এই 9 বছরের মধ্যে কেন একবারও আমার সামনে আসেনি? সুন্দরী হলে অবশ্যই আসতো, নিশ্চয়ই খুব বাজে দেখতে হবে। আদ্রিয়ানের কথা শুনে মেঘের প্রচুর রাগ হয়। সে কি জানে না মেঘ কেন এতদিন তার সামনে আসেনি? তবু এমন নাটক করছে কেন? আর মেঘ যথেষ্ট সুন্দরী। স্কুল বা কলেজে পড়ার সময় কত ছেলেরা তাকে প্রপোজ করেছে, কিন্তু মেঘ তাদের না করে দিয়েছে শুধুমাত্র ওর স্বামী আদ্রিয়ান রেদওয়ানের জন্য। আর এখন আদ্রিয়ান তাকে হাজারখানেক কথা শুনিয়ে দিচ্ছে। অবশ্য ক্লাসের সবচেয়ে সুদর্শন স্যার এখন উনি। জুনিয়র সিনিয়র সব মেয়েরা এখন তার সাথে প্রেম করতে চায়। এত সুন্দরী সুন্দরী ছাত্রীকে দেখার পর নিজের বউকে কুৎসিত লাগাটা স্বাভাবিক বিষয়। মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ক্লাসে বিউটিফুল আর হট ছাত্রীদের দেখে এখন নিজের বউকে তো কুৎসিত লাগবেই। মেঘের কথার অর্থ হয়তো আদ্রিয়ান বুঝতে পারলো, তবুও সে ইচ্ছে করে জ্বালাতন করার উদ্দেশ্যে বলে ওঠে, মেঘ, তোমার কথাটা কিন্তু সত্যি। অবশ্য আমার ক্লাসের মেয়েরা সত্যিই অনেক সুন্দরী। ইচ্ছে করে এমন সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতে। প্রথম সারিতে বসে থাকা কোনো মেয়ে আমার বিয়ের পাত্রী হিসাবে ভালো হবে বলো তো? তুমি একটা পাত্রী খুঁজে দেবে আমাকে মেঘ? মেঘের আগুনে ঘি ঢালার জন্য হয়তো এই কথাটাই যথেষ্ট ছিল। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি কেন আপনার পাত্রী খুঁজতে যাব? আমাকে কি ঘটক মনে হয় আপনার? আর নিজের ছাত্রীকে এমন কথা কি করে বলছেন আপনি? আদ্রিয়ান ঠোঁট চেপে তার হাসি লুকিয়ে রাখার চেষ্টা করে। মেঘের এমন হিংসাত্মক চেহারা দেখতে তার ভীষণ আনন্দ লাগছে। রাগে মেঘের গাল লাল টুকটুকে টমেটোর ন্যায় লাল হয়ে গেছে, যার প্রতি একটুও লোভ জন্মালো আদ্রিয়ানের। কিন্তু এখন প্রেম বা রোম্যান্স করার সময় নয়, মেঘকে বিরক্ত করতে হবে। আদ্রিয়ান ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলে, মেঘ, তুমি রাগ করছো কেন? আর তুমি কি শুধু আমার ছাত্রী হও, সম্পর্কে আমার বেআইনও হও। আর স্যার বা বেআইনের জন্য কি এইটুকু করতে পারবে না? মেঘ তার কাঁধে থাকা ব্যাগ জোরে শব্দ করে রাখে আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, না, পারবো না, কারণ আমি ডক্টর হতে চাই, ঘটক না। এখন তাড়াতাড়ি গাড়ি থামান, না হলে আমি নেমে যাব। আদ্রিয়ান মেঘের সাথে এতক্ষণ দুষ্টুমি আর শয়তানি করছিল, কিন্তু এখন মেঘ রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যেতে চাইছে দেখে আদ্রিয়ান তার হাসি থামিয়ে মেঘের রাগ শান্ত করতে বলে, মেঘ, তুমি রাগ করছো কেন? আমি মজা করছিলাম মেঘ। মেঘ আদ্রিয়ানের কথা শুনল না। ও হাতে থাকা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে রাগী কণ্ঠে হুমকি দিয়ে বলে ওঠে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে গাড়ি করে আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। গাড়ি থামান। আদ্রিয়ান গাড়ি থামায় না দেখে মেঘ চলন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করে। আদ্রিয়ান ভয় পেয়ে যায়। মেঘের শরীরে এখন প্রচুর রাগ। যদি চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করে তবে নিশ্চয়ই হাত পা ভেঙে ফেলবে। দ্রুত ব্রেক কষিয়ে গাড়ি থামিয়ে দেয় আদ্রিয়ান। মেঘ আদ্রিয়ানের কোনো কথা না শুনে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। বড় বড় পা ফেলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। আদ্রিয়ান গাড়ি থামিয়ে দরজা খুলে নেমে দাঁড়ায়। এরপর মেঘের পিছনে হাঁটা শুরু করে। মেঘ এক পা এগিয়ে যাচ্ছে আর পিছনে ঘুরে তাকিয়ে দেখছে আদ্রিয়ান ঠিক আছে কিনা। মেঘের কাণ্ড দেখে আদ্রিয়ান মুচকি মুচকি হাসতে থাকে। পিচডালা বরফ খণ্ডিত রাস্তায় জমে থাকা বরফের ওপর দিয়ে আলতো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ। বর্ষাকালের ঝিরিঝিরি বৃষ্টির মতন আকাশ থেকে তুলোর ন্যায় সাদা বরফ পড়ছে, যার আকার খুব ছোট আর নরম হওয়ায় মেঘের শরীরে গড়িয়ে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভেঙে যাচ্ছে। মুক্ত পাখির ডানার মতন মেঘ দুই হাত মেলে দিয়ে বরফ কোনা ছুঁয়ে দিচ্ছে।
আবার কখনো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেঘ নিজের মনে আনন্দ করছে, জীবন থেকে হারিয়ে যাওয়া সুখ যেন আজ বরফ কণা হয়ে তার উপর বর্ষিত হচ্ছে। মেঘের মায়া ভরা মুখশ্রী আর বাচ্চাময় খুনসুটি দেখে মৃদু হাসে আদ্রিয়ান। তার হৃদয়ে আজ নিদারুণ সুখ অনুভূতি হচ্ছে। গত 28 বছরের দীর্ঘ জীবনে আজ প্রথমবার তার কারোর ওপর এত মুগ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রেম নামক এক ব্যাধি তার শরীরে আক্রমণ করছে। আজ তার অনুভব হচ্ছে ভালোবাসা কি, প্রেম কি। অবশ্য আদ্রিয়ান এখনও তার হৃদয়ে থাকা অনুভূতি নিয়ে সন্দিহান। আদ্রিয়ান কি সত্যি মেঘ বালিকার প্রেমে পড়ে গিয়েছে? না না, এটা কোনো সাধারণ নিছক মায়া। আদ্রিয়ান তার মনে থাকা প্রশ্নের উত্তর জানে না, অবশ্য জানার চেষ্টাও সে করে না। কারণ তার মেঘের প্রতি তার হৃদয়ে থাকা সুপ্ত অনুভূতি, মায়া হোক বা ভালোবাসা, তার হৃদয় জুড়ে শুধু মেঘই থাকে। আর এই এক জীবন না হয় তার মেঘের হয়েই কাটিয়ে দেবে। মেঘ তার পিছনে থাকা আদ্রিয়ানের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। বরফখণ্ডের উপর হাঁটা পায়ের শব্দ তার কানে ভেসে আসে। হয়তো আদ্রিয়ান তার পিছনে আছে বলেই অচেনা অজানা রাস্তায় একা হাঁটার সাহস তার হয়েছে। মনে থাকা ভয় দূরে ঠেলে দিয়ে আনন্দ ঘন পরিবেশ সে উপভোগ করতে পারছে। তবুও মেঘ কয়েক মিনিট পর পর পিছন ফিরে আদ্রিয়ানের দিকে তাকায়। তার ভয় হয় যদি জীবনের যাত্রাপথের মতন রাস্তার পথ থেকেও হুট করে আদ্রিয়ান হারিয়ে যায়, তখন সে খুব একা হয়ে পড়বে। কিন্তু মেঘের ধারণা প্রতিবারই ভুল প্রমাণিত হয়। পিছনে ফিরে তাকালে মেঘ দেখতে পায় আদ্রিয়ান হাসছে আর তাকে নির্ভয়ে হেঁটে যাওয়ার জন্য চোখ দিয়ে ইশারা করছে। তবে কি আদ্রিয়ান থাকবে মেঘের সাথে? শুধু রাস্তায় নয়, বরং সারা জীবন তার ভয় তার কষ্ট দূর করে আশার আলো হয়ে। মেঘ হয়তো চায় আদ্রিয়ান থাকুক। মেঘ সব ভয় বিপদ কাটিয়ে সফলতার উঁচু পাহাড়ে উঠবে। তখন যেন ঠিক এমন করেই আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকবে, মেঘের মনে সাহস দেবে। হয়তো অভিমান রাগ জেদের কারণে মেঘ হয়তো চাইবে আদ্রিয়ান তার থেকে দূরে থাকুক, কিন্তু আদ্রিয়ান যেন তার সব অভিমান ভাঙিয়ে দুই হাতে জড়িয়ে নেয় মেঘকে। আদরে যত্নে ভালোবাসায় সব দূরত্ব কমিয়ে ভালোবেসে আবার মেঘের কাছে ফিরে আসে। কনকনে শীতল বাতাসে আবহাওয়া অত্যাধিক ঠান্ডা হয়ে যায়। বেশ দীর্ঘক্ষণ যাবৎ রাস্তায় হাঁটার কারণে মেঘের এখন শীত করছে। মেঘ তার দুই হাত দিয়ে তার বাহুদয় জড়িয়ে ধরে শীতে ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে। তাছাড়া বরফখণ্ড শরীরে পড়ে গলে যাচ্ছে বিধায় তার সোয়েটার ভিজে যাচ্ছে। আদ্রিয়ান হয়তো খেয়াল করলো, সে বুঝলো মেঘের শীত করছে। আদ্রিয়ান তার হাঁটার গতি বাড়িয়ে দেয়, বড় বড় পা ফেলে মেঘের কাছে গিয়ে পৌঁছায়। এরপর পিছন থেকে মেঘের পরনের জামা টান দিয়ে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হঠাৎ এমন কাণ্ডে মেঘ ছোট ছোট চোখ করে তাকায় আদ্রিয়ানের দিকে, কিন্তু তার কোনো প্রশ্ন করার আগেই আদ্রিয়ান দ্রুত নিজের পরনে থাকা হুডি খুলে হাতে নেয়। এরপর তার হুডি মেঘের শরীরে দেয় আর বলে, হুডি গায়ে জড়িয়ে নাও, পরে কিন্তু শীত বেশি করবে। মেঘ তাকায় আদ্রিয়ানের শরীরের দিকে। তার পরনে খুব হালকা আর সফট শার্ট। এই শীতল পরিবেশে পড়ে থাকার জন্য সেটা যথেষ্ট নয়, অথচ সে নিজের গায়ের হুডি মেঘকে দিয়ে দিল। মেঘ প্রশ্ন করে ওঠে, আপনার কি শীত করবে না? শরীরে শার্ট ছাড়া তো অন্য কিছু পরেননি আপনি। এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার অভ্যেস আমার আছে। আমি বিগত 9 বছর ধরে এখানে থাকি, আর তুমি নতুন এসেছো। তাছাড়া অতিরিক্ত শীতে তোমার জ্বর বা ঠান্ডা লাগতে পারে, সামনে পরীক্ষা রয়েছে। মেঘ আর কথা বলল না, সে আবার হাঁটা শুরু করলো। আদ্রিয়ান তার কয়েক পা পিছনেই রয়েছে। বরফকণা যতবার মেঘের মাথায় বা গায়ে পড়ে, আদ্রিয়ান ঠিক ততবার হাত দিয়ে তা সরিয়ে দেয়, যাতে বরফ গলে মেঘের শরীর ভিজে ঠান্ডা না লাগে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা উপস্থিত হয় এক মেলায়। শীতের মধ্যে প্রায় আমেরিকায় এই মেলা হয়। মেলায় জমজমাট আয়োজন আর হাজারো আলোর ঝলমল আর শত মানুষের সমাহার দেখে মেঘের মন উতলা হয়ে যায় মেলায় যাওয়ার জন্য। মেঘ এক মুহূর্ত দেরি না করে মেলার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখন পিছন থেকে মেঘের হুডি টান দিয়ে ধরে। মেঘ ভুরু কুঁচকে পিছনে ফিরে তাকায় আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ তুমি মেঘ? মেলার ভিতর যাচ্ছি। মেলায় কত মানুষের ভিড় দেখেছো তুমি? যদি হারিয়ে যাও তখন কি হবে? আমেরিকায় কোনো জায়গা তুমি চেনো? মেলায় হারিয়ে যাব কেন? আমি কি বাচ্চা? তুমি বাচ্চা। আমেরিকায় নতুন তুমি। যদি একবার রাস্তা ভুলে হারিয়ে যাও তখন কি করে বাড়ি ফিরবে তুমি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে, কিন্তু আমি যেতে চাই, আমি মেলার ভিতরে যাব। আদ্রিয়ান মেঘের দিকে তার হাত বাড়িয়ে দিয়ে বলে,
তবে আমার হাত শক্ত করে ধরে থাকবে সব সময়। কখনো হাত ছেড়ে অন্য কোথাও যাবে না, প্রমিস করো। না, আমি আপনার হাত ধরবো না। তবে তোমাকে মেলায় যাওয়ার অনুমতিও আমি দেব না। আমি কেন আপনার অনুমতি নিয়ে মেলায় যাব? আমি একাই গেলাম মেলায়। পারলে আটকে দেখান। সাহস তাহলে এক পা বাড়িয়ে দেখো, পা ভেঙে হাতে ধরিয়ে দেব। চুপচাপ আমার হাত ধরে মেলা যাও, আর না হলে কিন্তু এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। মেঘ বাধ্য হয়ে রাগ করে আদ্রিয়ানের হাত ধরে। এরপর তারা একসাথে মেলায় ঢোকে। প্রথমে তারা একটা খেলার দোকানে যায়, যেখানে দুটো বাক্স রাখা, যার ভিতরে কিছু পুতুল রাখা আর পুতুলগুলো ধরার জন্য এক ধরনের যন্ত্র রাখা। আদ্রিয়ান তার পকেট থেকে কয়েন বের করে বাক্সর নিচ দিয়ে ভেতরে দেয়। এরপর মেঘকে উদ্দেশ্য করে বলে, এখন ওই যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করো। মেঘ দ্রুত বাক্সর কাছে এগিয়ে যায়। এরপর ভিতরে থাকা যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করে, কিন্তু যন্ত্রটা অনেক লুজ থাকায় সে পারছিল না, যা দেখে আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের হাত ধরে যন্ত্রটা দিয়ে পুতুল ওঠাতে সাহায্য করে। মেঘ পুতুল রেখে তার হাতে থাকা আদ্রিয়ানের হাতের দিকে তাকায়। এরপর একটু ঘুরে আদ্রিয়ানের চোখের দিকে তাকায়। তাদের দুজনের চোখ মিলিত হয়। মেঘ হয়তো বিরক্ত বোধ করছে ভেবে আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয়। এতক্ষণে পুতুল যন্ত্র দিয়ে ধরে নিচে ফেলা হয়ে গেছে। মেঘ দেখে পুতুল নিচে পড়ে গেছে, তাই সে দ্রুত পুতুল তুলে নেয়। মেঘ আর আদ্রিয়ান মেলা ঘুরে দেখতে থাকে। সেখানে সুন্দর সুন্দর খাবারের দোকান আর বিভিন্ন গৃহসজ্জিত জিনিসপত্র উঠেছে। মেলার এক সাইডে বড় এক নাগরদোলা দেখে মেঘ আবদার করে বলে, আদ্রিয়ান স্যার, চলুন নাগরদোলায় উঠি। আদ্রিয়ান না বোধক সম্মতি দিয়ে মেঘকে শাসিত কণ্ঠে বলে, না, নাগরদোলাটা অনেক উঁচু, ভয় পাবে তুমি, আবার পড়েও যেতে পারো। ভয় পাবো না, আর পড়বো না, চলুন না নাগরদোলায় উঠি। মেঘ, ভয় পাবে তুমি, এটা সত্যিই অনেক উঁচুতে উঠবে। শুনুন, মেঘ ভয় পায় না, মেঘ অনেক সাহসী। ভীতু হলেন আপনি, এই জন্যই যেতে চাইছেন না। ও, ভীতু আমি, তাই না? চলো তবে নাগরদোলায় উঠি, দেখা যাবে কে কত বড় ভীতু। চলুন। আদ্রিয়ান আর মেঘ নাগরদোলায় উঠল। প্রথমে শুরুর দিকে মেঘ অনেক এক্সাইটেড ছিল নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু ধীরে ধীরে যখন নাগরদোল্লা ওপরে উঠতে থাকে মেঘের ভয় বাড়তে থাকে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে পাশে থাকা রড ধরে গুটিসুটি মেরে বসে থাকে। নাগরদোল্লা ধীরে ধীরে ওপরে উঠছে, মেঘের ভয় আরও বাড়ছে। আদ্রিয়ান খুব ফুরফুরে মেজাজ নিয়ে বসে আছে, তার ভয় করছে না, কারণ তার নাগরদোলায় ওঠার অভ্যেস আছে। মামা মামির সাথে ছুটির দিনে সে প্রায় বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, আবার একা একা কখনো আমেরিকার বিভিন্ন মেলা ঘুরতে গিয়ে নাগরদোলায় উঠত। আদ্রিয়ান খুব সাধারণ বিষয়ে ভয় পায় না। মেঘ ভয় পেয়ে তার এক হাত দিয়ে আদ্রিয়ানের হাত চেপে ধরে রাখে, যার ফলে হাতের নখ দিয়ে আদ্রিয়ানের হাতের কনুইয়ে লেগে রক্ত বের হয়ে গেছে। আদ্রিয়ান পাশ থেকে তাকিয়ে দেখে মেঘ ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে বসে আছে। সে জানতো মেঘ ভয় পাবে, তাই আগে থেকেই সাবধান করেছিল নাগরদোলায় না উঠতে, কিন্তু মেঘ শুনল না। আদ্রিয়ান মেঘের ভয়ার্ত মুখ দেখে হাসলো। মেঘ একবার চোখ খুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, যা দেখে মেঘ সাহস দেখানোর মিথ্যে অভিনয় করলো। এরপর নাগরদোলার ওপর থেকে নিচু হয়ে মাটি দেখার চেষ্টা করে। নাগরদোলায় এখন মাটি থেকে অনেক ওপরে উঠে গেছে, যা দেখে মেঘ আরও ভয় পায়। আদ্রিয়ান মেঘের থুতনি ধরে তার দিকে ফেরায়। এরপর মেঘের মাথা তার বুকের সাথে চেপে ধরে। মুষ্টিবদ্ধ করে রাখা হাত তার হাতের ভাঁজে নিয়ে শক্ত করে ধরল, চোখ দিয়ে ভয় না পাওয়ার ইশারা করলো। মেঘ ভয়ে আদ্রিয়ানের বুকে মুখ গোজে। আদ্রিয়ান মৃদু হেসে মেঘের চুলের সাইড দিয়ে হাত নিয়ে গিয়ে বাহু ধরে শক্ত করে চেপে ধরল। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।